ইন্দ্রবাবু, কাল যা হলো, আপনি যদি না আসতেন আমি আগুনে পুরো শেষ হয়ে যেতাম। আপনি কাল আমায় বাঁচিয়েছেন ইন্দ্রবাবু, তার জন্য ধন্যবাদ। না মিতু, বাঁচিয়েছেন তো আপনি আমাকে। আমি? হ্যাঁ মিতু, কাল যদি আপনি ঠিক সময় না পৌঁছাতেন তাহলে আমাদের গোডাউনে রাখা অত দামি দামি কাপড় সব পুড়ে ছারখার হয়ে যেত। আর যদি একবার সেটা হয়ে যেত, আমি আমার বাবার সামনে চোখে চোখ রেখে কথা বলতে পারতাম না। আপনি আমার সম্মান বাঁচিয়েছেন। ইন্দ্র, ইন্দ্র, আসছি। মিতুল, আপনি যে উপকারটা আমার করেছেন তার জন্য একটা উপহার পাওনা রইল। আর হ্যাঁ, চুপচাপ শুয়ে থাকবেন, একবার ওঠার চেষ্টা করবেন না কিন্তু। সারা রাত মিতুলের সেবা করেছে ইন্দ্র। ওরা তো খুব কাছাকাছি চলে আসছে। এটা তো হতে দেয়া যাবে না, কিছু একটা তো করতেই হবে। ইন্দ্রবাবু আমায় উপহার দেবেন? এও আমার কপালে আছে? চুল ভেজা কেন? তার মানে ইন্দ্রবাবু আমার মাথাও ধুইয়ে দিয়েছেন? সত্যি, কাল আপনি আমার জন্য যা করেছেন আমি আপনার উপর কৃতজ্ঞ ইন্দ্রবাবু। হ্যাঁ স্যার, আমরা তো গোডাউনে পাহারাই দিচ্ছিলাম। আমাদের একজন খাবার আনতে গেছিল। হঠাৎ করে শুনলাম গলির মধ্যে কয়েকটা ছেলের সঙ্গে তার মারপিট বেঁধেছে। তো তা শুনে আমরা ওই দিকে ছুটলাম। তারপর শুনলাম গোডাউনে নাকি আগুন লেগেছে। তারপর আমরা এদিকেই ছুটে এলাম। বাবা, কি ব্যাপার, পুলিশ কেন? হ্যাঁ, আমি ওনাদেরকে খবর পাঠিয়েছি। কাল যেটা ঘটেছে সেটা তো ইনভেস্টিগেট করা প্রয়োজন। ওনারা কি বলছেন শোন। দেখুন, আমাদের সন্দেহ হচ্ছে যে এটা একটা পুরোপুরি প্ল্যান্ড কাজ, মানে ইচ্ছাকৃতভাবেই আগুনটা লাগানো হয়েছে। নাহলে আপনি ভেবে দেখুন না, এত বড় একটা গোডাউনের সবকটা সিকিউরিটিকে একসঙ্গে একই সময় বাইরে বের করে দেওয়া হলো, তারপর সেখানে হঠাৎ করে আগুন লেগে গেল। এটা কিন্তু কোনো কাঁচা হাতের কাজ বলে মনে হচ্ছে না। কিন্তু এই আগুনটা কে লাগাবে? মানে আমাদের গোডাউনে এত দামি দামি কাপড় যে রয়েছে সেটা তো আমাদের বাড়ির লোক ছাড়া কেউ জানতো না। এটা যদি বাইরে প্রচার হতো তাহলে বুঝতে পারতাম, হ্যাঁ আমার বিজনেস রাইভেল এটা করেছে, কিন্তু না। ব্যাপারটা আমার দিকে ঘোরার আগে আমাকে কিছু একটা করতে হবে। দাদা, তুই শুধুমাত্র বাড়ির লোকের কথাই কেন ভাবছিস? আই মিন সিকিউরিটি গার্ড, ওরাও তো জানতে পারে ব্যাপারটা। না, তুই ভুল বলছিস শোনো। এই সিকিউরিটি গার্ডরা আমাদের গোডাউনের দেখভাল অনেকদিন ধরেই করছে তো। তাছাড়া আমাদের গোডাউনে অনেক দামি দামি জিনিসপত্র আছে, কই তখন তো কোন ঘটনা ঘটেনি। একদম ঠিক তাই। এই সিকিউরিটি গার্ডরা গতকাল মিতুলের সঙ্গে একসঙ্গে আগুন নিভিয়েছে। না অফিসার, কোনো অবস্থাতেই আমরা এদেরকে অবিশ্বাস করি না। বুঝলাম। দেখুন, পুরো ব্যাপারটাই তদন্ত সাপেক্ষ। পুরো ঘটনাটার তদন্তই আমরা করব, তবে তার আগে কিন্তু কিছু বলা সম্ভব নয়। তাছাড়া মিতুল ম্যাডামের সাহসের পরিচয় তো আমরা আগেই পেয়েছি, আর এবারে উনি যেভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করেছেন, রিয়েলি হ্যাটস অফ টু হার। তবে ইন্দ্রবাবু,
আমরা আপনার ওয়াইফের সঙ্গে একটু কথা বলতে চাই, মানে আমাদের ইনভেস্টিগেশনের ব্যাপারে, তাহলে একটু সুবিধা হবে। আফটার অল শি ইজ দ্য অনলি উইটনেস অফ দিস ইনসিডেন্ট। কিন্তু অফিসার, উনি তো অসুস্থ, উনি বোধহয় এখন কথা বলতে পারবেন না, তাই আমি একদম ঠিক আছি। আমি কথা বলবো। আজ আমাকে এনাদের সবটা জানাতেই হবে। মিতুল, আপনি শরীরে নেমে এলেন কেন? এখন আমার শরীরের থেকেও জরুরি এই বিষয়টা নিয়ে আলোচনা করা। এর একটা ব্যবস্থা করতেই হবে। ইয়েস ম্যাডাম, আমরা আপনারই খোঁজ করছিলাম। তবে মিস্টার লাহিড়ী, আমরা কিন্তু একটু আলাদা করে আপনার সঙ্গে, মিতুল ম্যাডামের সঙ্গে এবং সুশোভন বাবুর সঙ্গে কথা বলতে চাই। কেন? আমরাও তো বাড়ির লোক, আমরা ফ্যামিলি মেম্বার্স, আমাদের সামনে কেন কথা বলা যাবে না? না না ম্যাডাম, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আসলে আমরা পুরো ব্যাপারটা একটু অফিসিয়ালি করতে চাইছি। সো প্লিজ সুশোভন বাবু, আপনি যদি একটু। চলুন আমরা ওদিকে গিয়ে কথা বলি। ইন্দ্র, মিতুল, চল। হ্যাঁ, এবার তাহলে বলুন মিতুল ম্যাডাম, আপনি ঠিক কী দেখেছিলেন? কাল রাত্রে যখন আমি বাড়ি থেকে বেরোলাম, বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়েছিল, আর ওই গাড়ির পেছনে কঙ্কালের একটা স্টিকার ছিল। হোয়াট? কঙ্কালের স্টিকার দেওয়া? তার মানে তো সেই গাড়িটা যেটা থেকে আপনার মেয়ের কিডন্যাপারদের গুলি করা হয়েছিল। একদমই তাই, সেই জন্যই তোমার সন্দেহটা হয়েছিল। কি মিস্টার লাহিড়ী, আমরা তখন যেটা সন্দেহ করেছিলাম বা অনুমান করেছিলাম সেটা কিন্তু একদম ঠিক। কেউ একজন আপনাদের পেছনে উঠে পড়ে লেগেছে এবং সে চাইছে আপনাদের মনে প্রাণে ক্ষতি করতে। এনিওয়ে ম্যাডাম, তারপর কি হলো বলুন। আমি ওই গাড়িটাকে পিছু করি, পিছু করতে করতে হঠাৎ দেখি গাড়িটা ইন্দ্রবাবুর গোডাউনের সামনে দাঁড়ায়, আর সেখান থেকে কালো মুখোশ পরা একজন বেরিয়ে এসে ওনার গোডাউনে ঢোকে। আমিও গোডাউনে ঢুকি ওই লোকটার পিছু নিতে, কিন্তু হঠাৎ ওই লোকটা হারিয়ে যায়, মানে আমি খুঁজে পাই না। তারপর যখন ওই লোকটা গোডাউন থেকে বেরোতে যায়, লোকটাকে আমি ধরি, কিন্তু সেই সময় আগুন দেখতে পেয়ে আমি অন্যমনস্ক হয়ে যাই, আর সেই সুযোগে লোকটা আমার হাত ছাড়িয়ে পালিয়ে যায়। ওদিকে মিতুল এত কি কথা বলছে? মিতুল কিছু দেখে ফেলেনি তো? ওই গাড়িটার সামনে তো আমিও ছিলাম, ও আমাকে দেখে ফেলেনি তো? হ্যাঁ রে রনু, তোকে এরকম অস্থির অস্থির লাগছে কেন বলতো? মম প্লিজ 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 মম প্লিজ, তুমি চুপ করো, আমার 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 একদম ভালো লাগছে না। সে তো দেখতেই পাচ্ছি ভাগ্নের রনু যে তোমার একদমই ভালো লাগছে না, কিন্তু কি কারণে ভালো লাগছে না সেটাই তো দিদি জানতে চাইছে। বলে ফেলো। রনু, রনু সত্যি করে বলতো, ওই গোডাউনে আগুন লাগানোর ব্যাপারে তোর কোনো হাত? প্লিজ মম, একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না, আমাকে আমাকে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। কি ব্যাপার? মা ছেলেতে আবার কি গুজগুজ করছে? আর রনর মুখটাও যেন কেমন লাগছে, আবার কিছু পাকায়নি তো? এই ব্যাপারটা একটা সলিউশন চাই। আমাকে জানতেই হবে এই সব কিছুর পিছনে কে আছে, কে আমাদের এত বড় ক্ষতি করতে চাইছে। অফকোর্স, আজ তাহলে এই অবধি থাক, পরে দরকার পড়লে আবার নিশ্চয়ই আসবো সুশোভন বাবু জিজ্ঞাসাবাদ করতে। অফকোর্স, কোনো দরকার হলে জানাবেন। নিশ্চয়ই। আজ তাহলে আসি, চলি। চলো। ইন্সপেক্টর কি বললেন? কি বললেন পুলিশ অফিসার? সেটা তো বলা যাবে না, তবে এখন এটুকু জেনে রাখো, মিতুল আমাদের বাড়ির সামনে একটা গাড়ি দেখতে পেয়েছিল।
এবং সেই গাড়িটাকে ফলো করে ও গোডাউনে গিয়ে পৌঁছেছে। এর বেশি এখন কিছু বলা সম্ভব না। এক সেকেন্ড, আমার তো অন্য জায়গায় খটকা লাগছে। মিতুল জানলো কি করে যে গাড়িটা মেন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে? তার মানে মিতুল নিশ্চয়ই রাত বিরেতে বাড়ি থেকে বেরিয়েছিল। কি হলো মিতুল, কেন বেরিয়েছিলে তার উত্তর দাও। সত্যি তো তুমি এত রাতে বাড়ির বাইরে কেন গিয়েছিলে গো? সর্বনাশ, কি হবে এবার? কেন বেরিয়েছিলাম সেটা সবাইকে কি করে বলবো? কি হলো মিতুল, মুখে কথা নেই কেন? হ্যাঁ, এমনি সময় তো ফটর 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 করেই যাও, এখন চুপ করে আছো কেন? তারপর তোমার নাকি সুপার পাওয়ার, তুমি একা আগুন নিভিয়ে দিয়েছো, গুন্ডা দেখলেই নাকি ঠাস ঠাস করে পিটিয়ে দাও। তো এই সহজ সামান্য একটা প্রশ্নের উত্তর দিতে এত আমতা আমতা করছো কেন? মামু, আমার মনে হয় মিতুল বোধহয় উত্তর হাতড়াচ্ছে। আমি মাঝে মাঝে বিস্ময় হতবাক হয়ে যাই। একটা মেয়েকে সবাই মিলে কর্নার করতে খুব ভালো লাগে না? লজ্জা করে না? মেয়েটাকে একটু শান্তি দিবি না তোরা? না 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 না, আমি কর্নার কোথায় করছি? আমি মিতুলকে কর্নার কখন করলাম? আমি জাস্ট একটা ফ্যাক্ট সবার সামনে তুলে ধরতে চাই। সেটা হলো, যখনই কোথাও কিছু একটা হয় তখন সেখানে আর কেউ থাকুক না থাকুক, কিন্তু মিতুল কিন্তু সবসময় উপস্থিত হয়ে যায়। কি করে? আই মিন, হাউ ইজ দ্যাট পসিবল? রণ, তুই কি বলতে চাইছিস? তুই কি কোনোভাবে মিতুলকে ব্লেম করছিস? রণ, এটা ভালো স্বভাব নয়। কিছু হলে মৃত্যুর দিয়ে আগুন তোলা, ইটস এ ব্যাড হ্যাবিট। দাদু, তুমি আমার কথাটা একবার শোনো, তাহলেই সবকিছু বুঝতে পারবে। আচ্ছা, গুগলি যখন কিডন্যাপ হলো তখন সেখানে মিতুল পৌঁছে গেল। আর এই কারখানায় আগুন লাগার ব্যাপারটা, সেখানেও মিতুল পৌঁছে গেল। কি করে হয়? মানে সব জায়গায় মিতুল কি করে আগে খবর পেয়ে ঠিক পৌঁছে গিয়ে থাকে? আমার মনে হয় এই সব কিছুর মধ্যে মিতুল কোনো না কোনো ভাবে জড়িত। মিতুল ইজ দ্য মেইন কালপ্রিট। এই থাপ্পড়টা অনেক আগেই মারা উচিত ছিল। ঠিক বলেছ, আমারও মনে হচ্ছিল একটা থাপ্পড় মারা উচিত। আমার ওই কাজটা তুমি করে দিলে বাবা। কিরকম বাবা তুমি? তোমার বাবা আমার ছেলেকে থাপ্পড় মারছেন আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? কি ভুল বলেছে রণ? আমাকে বলো, কি ভুল বলেছে ও? এই তুমি চুপ করো তো। বাবা যা করেছে ঠিক করেছে, চুপ করো। মামনি, তুমি এই কথাটা একবারও ভাবছো না যে মানুষটা ঠিক সময় পৌঁছে কোটি কোটি টাকা ক্ষতি হওয়া থেকে বাঁচিয়ে দিল, রণ তাকেই ব্লেম করছে? এটা ঠিক হচ্ছে না। বাবা, ইন্দ্র তো দেখি আজকাল খুব মিতুলের হয়ে কথা বলছে। ওর কি মন তবে গলছে নাকি? সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা এখন, সেটা হচ্ছে অনেকক্ষণ ধরেই তো মিতুলকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হচ্ছে, সেটার জবাব তো এখনো পাওয়া গেল না। জানা হোক না যে অত রাতে বাড়ির বাইরে কোথায় যাচ্ছিল একা একা। সত্যি মিতুল, তুমি চুপ করে আছো কেন? দেখতে পাচ্ছ তো সবাই নানা কারণে তোমাকে দোষারোপ করছে। বলে দাও না যে তুমি কাল কোথায় গেছিলে। হ্যাঁ মিতুল, তুমি বলে দাও তো। তারা তো সবার সামনে এইভাবে অপমানিত হতে হয় না। না না, মিতুল কোনো অন্যায় কাজ করতে পারে না। ওই যখন বেরিয়েছিল নিশ্চয় কোনো দরকারই বেরিয়েছিল। সত্যি বাবা, মাঝে মধ্যে আমি আপনাকে দেখে অবাক হয়ে যাই। আপনি মাঝে মাঝে খুব কনফিডেন্টলি মিতুলের হয়ে কথা বলেন। মনে হয় যেন আপনি অনেক দিন ধরে মিতুলকে চেনেন। মিতুলকে আমি চিনি বৌমা, আমি জানি এ কাজও করতে পারে না। এই কদিনেই মিতুলকে আমি ভালোভাবে জেনে গেছি বৌমা।
মিতুল, চুপ করে থাকবেন না। ও তো সত্যি কথা বলছে। রাত বেরাতে আপনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, এটা তো আপনি ঠিক করেন না। চুপ করে আছেন কেন বলুন? এখন যদি আমি সবাইকে বলি যে পুতুল বানানোর জন্য মাটি আনতে বেরিয়েছিলাম, তাহলে তো ইন্দ্রবাবু খুব রেগে যাবেন। মিতুল, ট্রাস্ট মি, কেন ভয় পাচ্ছ? আমরা তো আছি সবাই তোমার সাথে। না, আমি আসলে কি বলবে ও? কোন মুখে বলবে? নিশ্চয়ই কিছু না কিছু গন্ডগোল করতেও বেরিয়েছিল মাঝরাতে। ঠিক বলেছিস দিদি। হ্যাঁ, এমনিতেই ও যা মেয়ে, যেখানে যাবে ঝামেলা অবধারিত। থোড়ি না ও নাইট ওয়াক করতে বেরিয়েছিল, নিশ্চয়ই কোনো না কোনো একটা মতলব ছিল। মিতুল দিদি আমার জন্য রাতে বেরিয়েছিল। মানে আমি বলেছিলাম মিতুল দিদিকে বেরোতে। আসলে কি হয়েছে, কাল রাতে আমার মায়ের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো আমি মিতুল দিদিকে ফোন করেছিলাম, বললাম মিতুল দিদি আমি কি করবো বুঝতে পারছি না। তখন মিতুল দিদি বললো যে ঠিক আছে পঞ্চায়েত, আমি তাহলে ওষুধ নিয়ে আসছি। আর ওষুধ আনতেই মিতুল দিদি গেছিল। আসলে তোমাদের কাউকে বলেনি, তোমাদের ঘুম ভাঙাতে চাইনি গো। পঞ্চায়েত আমাকে বাঁচানোর জন্য সবার সামনে মিথ্যে কথা বললো। দেখলে তোমরা, এরকম অধৈর্য হয়ে সমানে মিতুলকে দোষারোপ করে যাচ্ছ। একবার ভেবে দেখছো না যে মিতুল কোনোদিন এমন কোনো কাজ করতে পারে না যেটা অন্যায়। মিতুল সবসময় ন্যায়ের পক্ষে, ও যা কিছু করে ভালোর জন্যই করে। আসলে কি জানো জামাই, সন্দেহটা একটা বাতিক, আর এই বাতিক যদি কাউকে ধরে যায় না, ছাড়ানো খুব মুশকিল। এবারও মেয়েটাকে কেসটা খাওয়াতে পারলাম না, বুঝলি দিদি? এখানে থেকে আর কোনো লাভ নেই। পুরো গেটে চল, তোমার সাথে পঞ্চাদা, হ্যাঁ মিতুল দিদি। তুমি আমার জন্য মিথ্যে কথা কেন বললে গো? আরে দূর বাবা, তুমি এসব নিয়ে একদম ভেবো না তো, এসব নিয়ে চিন্তা করো না একদম। না পঞ্চাদা, আমি তো মাটি আনতে বেরিয়েছিলাম রাত্রিবেলা, মাটি শেষ হয়ে গেছিল বলে। তুমি যে সবার সামনে আমার জন্য মিথ্যে কথা বললে, সেটা যদি... মিতুল দিদি, জানো মিতুল দিদি, আমার ঠাম্মা একটা গল্প বলতো সেই যুধিষ্ঠির এসে বলেছিল অশ্বত্থামা হত, কিন্তু তারপর আস্তে আস্তে বলেছিল ইতি গজ। এর মানে তুমি জানো? এর মানে হলো কখনো কখনো মিথ্যেও সত্যির থেকে অনেক বড় হয়ে যায়। কিন্তু পঞ্চাদা, একটা কথা বলবো মিতুল দিদি, আমি এই বাড়িতে এসেছি, একটা ভাবে থাকছিলাম, সবাই আমায় ভালোবাসে, দাদুও খুব ভালোবাসে। কিন্তু আর যাই হোক মিতুল দিদি, দিনের শেষে আমি তো চাকর বাকর মানুষ, তাই না বলো? তবে তুমি যেদিন থেকে এই বাড়িতে এসছো না মিতুল দিদি, আমি বুঝেছি এই বাড়ির সমস্ত মানুষের মধ্যে আমিও একজন। আর সব থেকে বড় কথা কি জানো মিতুল দিদি, তোমার মতো ভালোবেসে দাদা বলে কেউ কখনো আমার এর আগে ডাকেনি। পঞ্চাদা, আমি তোমাকে দাদা বলবো না তো কি বলবো? এই বাড়িতে আসার পর তো আমি দুজন দাদা পেয়েছি, এক হচ্ছে তুমি পঞ্চাদা, আর এক হচ্ছে অর্কতা। সে তুমি জানি মিতুল দিদি, আর ঠিক তার জন্যই তো তোমায় বলছি তুমি আর এসব নিয়ে ভেবো না, একদম চিন্তা করো না। তুমি যাও মিতুল দিদি, আমি দিকটা সামলাচ্ছি। আর তোমার শরীরটা তো খারাপ, তুমি যাও। ভাববো না বলছো? না, যাও মিতুল দিদি। বেশ। পঞ্চাদা, আবার কি হলো? থ্যাংক ইউ পঞ্চাদা। মেনশন নট মিতুল দিদি, মেনশন নট। আসি? হ্যাঁ যাও। কলি, মিতুল, একটা কথা শোনো তো, চলো। মিতুল, তুমি জানো একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? হ্যাঁ, আমি তো এইমাত্র শুনলাম ইন্দ্র নাকি, তো
তোমার খুব সেবা করেছে। আমি যাই। হ্যাঁ, দাঁড়াও মিতুল, যাচ্ছ কোথায়? শোনো মিতুল, একটা কথা জানো তো, তোমাকে সেবা করার জন্য কাল দাদাভাই নিজের ইচ্ছাতেই ছিল, আমরা কেউ কিন্তু ওকে জোর করিনি। একদমই তাই মিতুল, এরপরেও তুমি বলবে যে তোমার জন্য দাদা ভাইয়ের মন গলছে না? আরে গলছে তো বটেই, দেখলি না আজ সবার সামনে ও কিরকম মিতুলকে সাপোর্ট করলো। তার মানে প্রেম হলো। আপনি এ ঘরে কি করছিলেন? আপনার সেবা করছিলেন। দেখেছো মিতুল কেমন আনন্দে মুশগুল হয়ে আছে? কাল রাতে ইন্দ্র ওর সেবা করেছে না, আবার সবার সামনে ওর ফরে কথা বলছে, ব্যাস একেবারে মাথায় উঠে নাচছে, ভাবছে ইন্দ্রর কাছাকাছি চলে এসেছে। না না, ইন্দ্র আর মিতুলকে কিছুতেই কাছাকাছি আসতে দেওয়া যাবে না। এখন মিতুল আনন্দ পাচ্ছে, পাক না। ওর আনন্দ কি করে দুঃখে পরিণত হয় সেটা এবার মিতুল দেখবে।